প্রিয় বন্ধুরা, অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন আজ শুনবেন নবম পর্ব। অগরময়ীর অত্যন্ত জ্বরের উপরেই হারানের মৃত্যু ঘটে। তারপর ৮-১০ দিন যে কেমন করিয়া কোথা দিয়া গেছে তাহা তিনি জানিতেও পারেন নাই। শ্রাদ্ধটা কোনো মতে শেষ হইয়া গেলে তিনি উপেন্দ্রকে ধরিলেন। বাবা, পাশের বাড়ির মল্লিকদের বড় বউ কাশী বৃন্দাবন প্রয়োগ করতে যাবেন, আমার কি সেই সঙ্গে যাওয়া হতে পারে না? কেন হতে পারে না মাসি, স্বচ্ছন্দে হতে পারে বলিয়া সে একবার কিরণময়ীর মুখের দিকে চাহিল। কিরণময়ী বুঝিতে পারিয়া কহিল, আমার জন্য চিন্তা নেই ঠাকুরপো, আমি জিকে নিয়ে বেশ থাকতে পারব। উপেন্দ্র কিন্তু ইহাতে তৎক্ষণাৎ সায় দিতে পারিল না, চুপ করিয়া রহিল। কিরণময়ী তাহার মুখের দিকে ক্ষণকাল চাহিয়া থাকিয়া কহিল, দিবাকর ঠাকুরপুত্র কলকাতায় থেকেই বিয়ে পড়বেন স্থির হয়েছে, তাকে কেন আমার কাছে রেখে দাও না? একটা অজানা বাসায় থাকার চেয়ে আমার চোখের উপরে থাকা তো ঢের ভালো। যত্ন হবে, কলকাতায় একলা রাখার যে সব ভয় আছে সে ভয়ও থাকবে না বলিয়া সে উপেন্দ্রের মুখের প্রতি দৃষ্টি স্থাপিত করিল। অগরময়ী একেবারে পূর্ণ সম্মতি দিয়া বলিয়া উঠিলেন, সে হলে তো আর কোনো কথাই নেই উপিন, তাই কর বাবা, তাই কর। সে ছেলেটার যত্ন হবে, এই হতভাগী যা হোক একটু নাড়াচাড়া করে বাঁচবে। উপেন্দ্র কিরণময়ীর সাহস দেখিয়া একেবারে স্তম্ভিত হইয়া গেল। এমন একটা অভাবনীয় প্রস্তাব সে মুখ দিয়া বাহির করিল কি করিয়া? ইহা তো সে প্রথমে ভাবিয়া পাইল না। দিবাকর যাই হোক, সে শিশু নহে, সে প্রাপ্তবয়স্ক যৌবন পুরুষ, অথচ ঠিক যেন শিশুর মতোই এই সর্বরূপা যৌবনা রমণী একাকিনী এই নির্জন গৃহমধ্যে তাহাকে লালন পালন ও মানুষ করিয়া দিবার সর্বপ্রকার দায়িত্ব অসংকোচে গ্রহণ করিতে উদ্যত দেখিয়া উপেন্দ্রের মুখ দিয়া ভালোমন্দ কোনো কথাই বাহির হইল না। এই রমণী যে কিরূপ অসাধারণ বুদ্ধিমতী তাহা জানিতে তাহার বাকি নাই। সে যে সঙ্গত অসঙ্গত সাংসারিক ও সামাজিক বিধি ব্যবস্থা সবিশেষ জানিয়া বুঝিয়াই এই প্রসঙ্গ উপস্থাপিত করিয়াছে তাহাতে সংশয় নাই। তবে একই কথা কেমন করিয়া কহিল? উপেন্দ্র কথা কহিতে পারিল না বটে, কিন্তু তাহার মনশ্চক্ষের দৃষ্টিতে এই বিধবার কাছে দিবাকর একেবারে নিতান্ত ক্ষুদ্র শিশুর মতোই অকিঞ্চিতকর হইয়া গেল। এবং সেদিন কেন সতীশকে ছোট বাইটির মতো কাছে পাঠাইয়া দিতে অনুরোধ করিয়াছিল তাহাও আজ একেবারে সুস্পষ্ট হইয়া গেল। পরিতৃপ্ত মন তাহার নিঃশব্দে করজুড়ে এই মহামহিষীর সম্মুখে নিজের অপরাধ বারংবার স্বীকার করিয়া মনে মনে ক্ষমা ভিক্ষা করিয়া লইল। তিনজনেই নির্বাক। কিরণময়ী প্রথমে কথা কহিল, তাহার দুই চক্ষের করুণ দৃষ্টি তেমনি উপেন্দ্রের মুখের প্রতি নিবন্ধ রাখিয়া অনুনয়ের কণ্ঠে কহিল, দিবাকরকে আমার কাছে কি রাখতে পারবে না ঠাকুরপো? উপেন্দ্র মন্ত্রমুগ্ধের মতো বলিয়া উঠিল, কেন পারব না বৌঠান, আপনি যদি তার বার নেন সে তো আমার পরম ভাগ্য। এতকাল পরে উপেন্দ্র আজ প্রথম তাহাকে আত্মীয়র মতো সম্বোধন করিল। কহিল, দিবাকর আমার সঙ্গেই তো এসেছিল, কখন একলা চলে গেছে বুঝি? নইলে এখনই তাকে ডেকে বলে দিতাম। কথা শুনিয়া কিরণময়ী চকিত হইয়া উঠিল। এবার তাহারই মুখ দিয়া কথা ফুটিল না। অকস্মাৎ আনন্দের বন্যায় তাহার দুই কোল যেন বাসায়া দিবার আয়োজন করিয়া তুলিল। তাই সে ক্ষণকালের জন্য অন্যত্র মুখ ফিরাইয়া আপনাকে সংবরণ করিয়া লইতে লাগিল। এইটুকু আত্মীয় সম্বোধন তা কতটুকুই বা কি, কিন্তু ইহারই জন্য সে যেন কত যুগ হইতে তৃষার্ত হইয়াছিল তাহার এমনই মনে হইল। সতীশ এই বলিয়া ডাকিয়াছে, দিবাকর তাহাই বলিয়া ডাকবে, কিন্তু তাহাতে ইহাতে কি অপরিমেয় ব্যবধান! এই আহ্বানটুকুর দ্বারা এতদিন পরে উপেন্দ্র যে তাহাকে কাছে আকর্ষণ করিল, হঠাৎ তাহার আশঙ্কা হইল ইহার প্রচণ্ড বেগ সে বুঝি বা সহ্য করিতে পারিবে না। কিন্তু ইহাদের এই আকস্মিক মৌনতায় অগরময়ী মনে মনে শঙ্কিত হইয়া উঠিলেন। একজন যদি বা রাজি হইল, আর একজন মুখ ফিরিয়া রহিল। তিনি আর থাকিতে পারিলেন না। কহিলেন, বাবা উপিন, তাহলে আমার যাবার তো কোনো বিঘ্নই নেই, কিন্তু সে তো আর দেরি নেই, আমি কেন এখনই গিয়ে মল্লিকা গিন্নিকে বলে আসিনে? উপেন্দ্র কিরণময়ীর প্রতি আর একবার দৃষ্টিপাত করিয়া কহিল, আমি তো বলছি মাসিমা, আমার তাতে কোনো আপত্তি নেই, তোমার বৌমার সম্মত হলেই হলো। তারও যখন মত আছে তখন তোমার তীর্থযাত্রায় কোনো বাধাই তো আমি দেখি না। তবে যাই হোক, আমি এখন গিয়ে তাকে বলে আসি, জেনেও আসি কবে তাদের যাওয়া হবে বলিয়া অগরময়ী আর কাল বিলম্ব না করিয়া জিকে ডাকিয়া লইয়া প্রফুল্ল মনে নিচে নামিয়া গেলেন। তাহার এই তরাটুকুতে উপেন্দ্র মনে মনে তৃপ্তি বোধ করিয়া কহিল, ভালোই হলো, যেমন করে হোক এখন দিন কতক ওর বাইরে যাওয়া নিতান্ত আবশ্যক। কিরণময়ী কিছুই বলিল না। এই সময়টুকুর মধ্যে সে যেন কেমন করিয়া একটু বিমনা হইয়া পড়িয়াছিল। জবাব না পাইয়া উপেন্দ্র পুনরায় কহিল, আপনার যথার্থ সম্মতি আছে তো বৌঠান? উপেন্দ্রের কণ্ঠস্বরে সে ক্ষণকাল অবুদের মতো তাহার মুখপানে চাহিয়া থাকিয়া সহসা যেন সচেতন হইয়া উঠিল। কহিল, আছে বই কি ঠাকুরপো, নিশ্চয় আছে।
এ যে কিরূপ অন্ধকূপ সে শুধু আমরাই জানি। যান, দিন কতক এই দুঃখের গণ্ডি থেকে অব্যাহতি পেয়ে বাঁচুন। তাহার কথাগুলি এমন করিয়াই তাহার মুখ দিয়ে বাহির হইয়া আসিল যে উপেন্দ্র ব্যথা অনুভব করিল। পীড়িত চিত্তে কিছুক্ষণ মৌন থাকিয়া কহিল, এই দুঃখের গণ্ডি থেকে শুধু তার নয় বৌঠান, আপনারও বার হওয়া উচিত। কিরণময়ী কাতর দৃষ্টিতে চাহিয়া কহিল, আমার কে আছে ঠাকুরপো, কার কাছে যাব? উপেন্দ্র প্রশ্ন করিল, আপনার বাপের বাড়িতে কি কেউ নেই? কিরণময়ী হাসিল, কহিল, বাপের বাড়ি যে কোথায় তাই তো জানি নে। মামার বাড়িতে মানুষ হয়েছিলাম, তাদের খবরও 8-10 বছর জানি নে। 10 বছর বয়সে বিয়ে, সেই যে এই বাড়িতে ঢুকেছি, মরণ না হলে বোধ করে আর বার হইতে পারবো না। উপেন্দ্র অধিকতর ব্যতীত হইল, একটু চিন্তা করিয়া কহিল, তবে আপনি কেন মাসিমার সঙ্গে পশ্চিমে যান না? বেড়ানো হবে, তীর্থও করা হবে। বলিয়া সে কিরণময়ীর ভাব দেখিয়া আশ্চর্য হইয়া গেল, কারণ এমন প্রস্তাবে সে কিছুমাত্র আনন্দ প্রকাশ করিল না। তেমনি নিরুৎসাহিত মুখে নীরব চাহিয়া রহিল। উপেন্দ্রের তৎক্ষণাৎ মনে পড়িল সে বাড়ি ছাড়িয়া যাইতে পারিতেছে না। কহিল, আপনি এই বাড়ির জন্য ভাবছেন তো? কোনো চিন্তা করবেন না, আমি দেখাশোনার বন্দোবস্ত করতে পারবো, কোনো জিনিস নষ্ট হবে না। এইবার কিরণময়ী মুচকি হাসিল, কহিল, তুমি আমার সেই প্রথম রাত্রের পাগলামি স্মরণ করে বুঝি এই কথা বললে ঠাকুরপো? উপেন্দ্র অপ্রতিভ হইয়া তাড়াতাড়ি কহিল, না না, তাও নয়, কিন্তু তাও যদি হয় তাকেই বা পাগলামি বলছেন কেন? ওই অবস্থায় ওই রকম সতর্ক হওয়া তো সকলেরই উচিত। কিরণময়ী সহাস্যে কহিল, ওই অতখানি সতর্ক হওয়া ঠাকুরপো? উপেন্দ্র কহিল, নয় কেন? নিজের গড়বাড়ি বিষয় সম্পত্তির প্রতি মমতা কার নেই? ভবিষ্যতের দুশ্চিন্তা কার হয় না? না না, অমন কথা আপনি বলবেন না, তাতে অসঙ্গতি বা অস্বাভাবিকতা কিছু ছিল না। না থাকলেই ভালো, কিন্তু আমি তো এখন সেটা নিছক পাগলামি ছাড়া আর কিছুই ভাবতে পারিনি। এবং হঠাৎ গম্ভীর হইয়া কহিল, তোমাকেও সন্দেহ? ছি ছি, কি কটু কথাই না বলেছিল, মনে হলে এখন নিজেই লজ্জায় মরে যায়। বলিতে বলিতেই তাহার স্বভাব সুন্দর মুখখানি সকৃতজ্ঞ অনুতাপে যেন বিগলিত হইয়া গেল। উপেন্দ্র প্রতিবাদ করিল না, নীরবে চাহিয়া রহিল। এক মুহূর্তে মৌন থাকিয়া সে পুনরায় কহিল, কিন্তু সে মমতা এখন কই ঠাকুরপো? একটি বারও তো মনে হয় না এই বাড়িঘর আমার থাকবে কি যাবে। থাকে থাক, না থাকে যাক। ভাবি, পথের গাছতলা তো কেউ গুছাতে পারবে না, আমার সেই ডের হবে। উপেন্দ্র ইহারও প্রতি উত্তর করিল না। সদ্য বিধবার বৈরাগ্যের এই কঠিন কথায় তাহার হৃদয় শ্রদ্ধায় করুণায় কানায় কানায় ভরিয়া উঠিল। কিরণময়ী কহিল, বাড়ির জন্য নয় ঠাকুরপো, কিন্তু মায়ের সঙ্গে তীর্থে গিয়েই বা আমি কি করব? আমি কি শান্তি পাব? সেই সকল স্থান মাত্রই তো বহু লোকের ভিড় শুনি। উপেন্দ্র গাড় নাড়িয়া কহিল, তীর্থস্থানে লোকের ভিড় তো হয় বৌঠান, কিন্তু আপনার আর কিছু না হোক, তীর্থ করাতে হবে, সেও তো একটা কাজ। আবার কিরণময়ী উপেন্দ্রের মুখপানে চাহিয়া মুখ টিপিয়া হাসিল, কিছু বলিল না। সে কেন যে হাসিল তাহার তাৎপর্য গ্রহণ করিতে না পারিয়া উপেন্দ্র কি যেন বলিতে যাইতেছিল। হঠাৎ অত্যন্ত অনুতপ্ত কণ্ঠে কিরণময়ী বলিয়া উঠিল, আমার পুরা কপাল, এতক্ষণ পর্যন্ত এক ফোঁটা জলটুকু যে খেতে পারলেন না ঠাকুরপো, তা আর এই হতভাগীর চোখে পড়ল না। হাত মুখ ধুবে? তবে থাকবে, আমার সঙ্গে রান্নাঘরে এসো, দুখানা লুচি ভেজে দিতে 10 মিনিটের বেশি লাগবে না। তুই কাঠের উনুনটা জেলে দিয়ে তবে বাড়ি যাস জি, জামা চট করে যা, লক্ষ্মী মা আমার। জি ঘরে যাইবে ভাবিয়াছিল, কিন্তু আদেশ পালন করিতে আবার তাহাকে উপরে যাইতে হইল। সদর দরজা বন্ধ করিয়া সে দ্রুতপদে চলিয়া গেল। কিন্তু এই লুচি বাজার প্রস্তাবে উপেন্দ্র একেবারে শস্যব্যস্ত হইয়া উঠিল। তীব্র প্রতিবাদ করিয়া কহিল, সে কিছুতেই হতে পারবে না বৌঠান, আজ আপনি অত্যন্ত শ্রান্ত হয়ে পড়েছেন, আমি ফিরে গিয়েই খাবো, আমার জন্য কোনো মতেই কষ্ট করতে পারবেন না। পারবো না কেন? উপেন্দ্র কহিল, না না, সে কিছুতেই হবে না, কোনো মতেই না। কিরণময়ী মুচকি হাসিল, হাসি মুখে বলিল, তুমি ঠাকুরপো বড্ড যশের কাঙ্গাল, এত যশ নিয়ে রাখবে কোথায় বলো তো? সহসা এরূপ মন্তব্যের হেতু বুঝিতে না পারিয়া উপেন্দ্র কিছু বিস্মিত হইল। কিরণময়ী কহিল, তা বই কি ঠাকুরপো, তোমার পরোপকারের যশ এমন নিঃস্বার্থ, এমন নির্লিপ্ত হওয়া চায় যেন স্বর্গে মর্তে কোথাও তার জোড়া না থাকে। আমাদের জন্য তুমি যা করেছ ঠাকুরপো, তাতে আমি বুক চিরে পা ধুয়ে দিতে গেলেও তো তোমার আপত্তি করা সাজে না। আর এই দুটো খাবার তৈরি করে দেওয়ার কথাতেই গান নাড়ছ? ছি ছি, কি আমাদের তুমি ভাবো বলো তো? মানুষ নই আমরা? না মানুষের রক্ত আমাদের দেহে বয় না? উপেন্দ্র অত্যন্ত লজ্জিত ও কুণ্ঠিত হইয়া বলিল, এসব কোনো কথা ভেবে আমি আপত্তি করতে যাইনি বৌঠান, আমি শুধু কি ঠাকুরপো? তবে বুঝি ঘরে ফেরার তারায় কি বলছে না বলছে হুঁশ ছিল না? উপেন্দ্র বাঁচিয়ে গেল। পরিহাস আবার সহজ পথে ফিরিয়ে আসায় সে খুশি হইয়া সহাস্যে কহিল, ও বদনামটা আমার আছে বৌঠান, সে আমি অস্বীকার করতে পারিনি, কিন্তু এখন সেজন্যে নয়। যথার্থই আমি ভেবেছিলাম আজ আপনি বড় ক্লান্ত হয়ে পড়েছেন। ক্লান্ত হয়ে পড়েছি হলুমই বা, বলিয়া কিরণময়ী পুনরায় একটু হাসিল।
তারপরে সহসা গম্ভীর হইয়া কহিল, হায় রে, আজ যদি আমার সতীশ ঠাকুরপো থাকতেন তাহলে নিজের কথা আর নিজের মুখে বলতে হতো না। তিনি সহস্রবদন হয়ে বক্তৃতা শুরু করে দিতেন। না ঠাকুরপো, আমার নিজের তো ওসব শ্রান্তি ক্লান্তির শখ করবার অবস্থা নয়। তাছাড়া বাঙালির ঘরের কোনো মেয়ের পক্ষেই এই বদনামটা বোধ করি খাটে না। আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, পুরুষ মানুষের খাওয়া হয়নি শুনলে বাঙালি মেয়ে তো মরতে বসলো একবার উঠে দাঁড়ায়, তা জানো? উপেন্দ্র এবার হাসিয়া কহিল, জানি বৌখি বৈঠান, বেশ জানি। স্বীকার করছি অপরাধ হয়েছে, আর না। খিদে পেয়েছে, চলুন কি খেতে দেবেন? এসো বলিয়া কিরণময়ী পথ দেখায় রান্নাঘরের অভিমুখে চলিল। রান্নাঘরে আসিয়া সতীশকে যেমন পিড়ি পাতিয়া বসাইত তেমনি করে উপেন্দ্রকে বসাইল। জি উনুন জ্বালিয়া দিয়া অন্যান্য আয়োজন করিতে বাহির হইয়া গেলে কিরণময়ী তাহার এই নতুন অতিথিটির প্রতি চাহিয়া কহিল, আচ্ছা ঠাকুরপো, আমার কষ্ট হবে বলে না খেয়ে চলে যাবার যে প্রস্তাবটি করেছিলেন সেটি যদি আর কোথাও আর কারোর সামনে করতে, আজ তাহলে তোমাকে কি শাস্তি ভোগ করতে হতো জানো? উপেন্দ্র বলিল, জানি, কিন্তু এখানে তো আর সে শাস্তি ভোগের ভয় ছিল না বৌঠান। জি ময়দার থালাটা রাখিয়া চলিয়া গেল। কিরণময়ী সম্মুখে টানিয়া লইয়া নতমুখে মৃদুস্বরে কহিল, বলা যায় না ঠাকুরপো, কপালে শাস্তি লেখা থাকলে কিসে যে কি ঘটে, কোথায় এসে কোন ভোগ ভুগতে হয়, আগে থাকতে তো আর কোনো হিসাব পাওয়া যায় না। অদৃষ্টের লেখা কি এড়ান যায়? যায় না ঠাকুরপো, তারা আপনি এসে ঘাড়ে পড়ে। উপেন্দ্র রহস্যটা ঠিক বুঝিতে পারিল না, শুধু কহিল, তা বটে। কিরণময়ী আর কোনো কথা কহিল না, একবার শুধু উপেন্দ্রের মুখপানে চাহিয়ায় চোখ নত করিয়া ময়দা মাখিতে লাগিল। বোধ হইল সে যেন চুপি চুপি হাসিতেছে। কিছুক্ষণ নিঃশব্দে কাজ করিতে করিতে হঠাৎ একসময় চোখ না তুলিয়াই কহিল, আচ্ছা, আজ এত গোটা করে বউ দেখাতে নিয়ে যাবার অভিপ্রায়টা কি ছিল এখন বলো দেখি? উপেন্দ্র একটু আশ্চর্য হয়ে কহিল, গোটাপটা তো কিছুই করিনি বৌঠান। কিরণময়ী বলিল, তবে বুঝি আমার বলতে ভুল হয়েছে? বলি, এত রকমের ছল ছাতুরি করে যাওয়া হলো কেন? উপেন্দ্র কহিল, ছল ছাতুরি বা কি করলাম? কিরণময়ী কহিল, এই যেমন বোকা টোকা নানান রকম কথার বাদনি করে, কিন্তু মিছে কতগুলো কথা কাটাকাটি করে আর কি হবে ঠাকুরপো? যে বউটিকে বোকা বলেই যদি জানতে পেরে থাকো, এই বৌঠানটির তো কত পরিচয় পেয়েছ, অত সহজে ভুলাতে পারবে বলে কি মনে হয়? না, তা করি না। কিরণময়ী মুখ তুলিয়া চাহিল, কারণ যেমন লঘু করিয়া উপেন্দ্র জবাব দিতে চাহিয়াছিল তেমন করিয়া পারে নাই। অনিচ্ছা সত্ত্বেও তাহার কণ্ঠস্বর গম্ভীর হইয়া বাহির হইয়াছিল, কিন্তু কিরণময়ী তাহা লক্ষ্য করিয়াছিল কিনা জানিতে দিল না। তেমনি সহজ পরিহাসের স্বরে কহিল, তবে? উপেন্দ্র নিজের কণ্ঠস্বরে গাম্ভীর্য অনুভব করিয়া মনে মনে লজ্জা পাইয়াছিল। এই অবকাশে সেও নিজেকে সামলাইয়া ফেলিল। হাসিয়া বলিল, বৌঠান, আপনাকে ফাঁকি দেওয়া কি সহজ কাজ? কিন্তু ছল ছাতুরি না করলে তো আপনি যেতেন না। আমি যে কত বড় নির্বুধকে নিয়ে গড় করি সে তো দেখতে পেতেন না। কিরণময়ী কহিল, সে দেখে আমার লাভ? উপেন্দ্র বলিল, লাভ আপনার নয়, লাভ আমার। সবাই নিজের দুঃখ জানিয়ে কম করে ফেলতে চায়, মানুষের স্বভাবেই এই। তাই ছল ছাতুরি করে যদি কিছু ক্লেশ দিয়েই থাকি তো সে আপনার দয়া পাওয়ার জন্যে, আর কোনো কারণে নয়। কিরণময়ী কিছুক্ষণ চুপ করিয়া রহিল, তারপরে কথা কহিল, কিন্তু মুখ তুলিয়া চাহিল না। তোমার নির্বুধটিকে নির্বুধ বলে যদি কম ভালোবাসতে, তাহলেও না হয় আর কিছুক্ষণ শোনা যেতে পারত, একটু দয়াও হয়তো পেতে। কিন্তু সতীশ ঠাকুরপুর কাছে আমি যে সব শুনেছি, বেশ তো, ভালো না হয় তাকে খুবই বাসো, কিন্তু তাই বলে কি এমন করে ডাক পিটিয়ে বেড়াতে হয়? একটু বাদবাদও কি করে না? কথা শুনিয়া উপেন্দ্র যে কি বলিবে কি ভাবিবে ঠাহর করিতে পারিল না। একই বলিবার ভঙ্গি, একই কণ্ঠস্বর, পরিহাস তো ইহা কিছুতেই নহে, কিন্তু একই বিদ্রুপ, ঈর্ষা, বিদ্বেষ, এ কিসের আবাস? এই বিধবা রমণী এই রাত্রে এই নির্জন ঘরের মধ্যে আজ তাহার সাক্ষাতে ব্যক্ত করিবার প্রয়াস করিয়া বসিল। আর কাহারও মুখে কথা নাই। কিছুক্ষণ পর্যন্ত উভয়ে নীরবে নতমুখে বসিয়া রহিল। জি দরজার বাহির হইতে একবার কাশিল, তারপরে একটুখানি মুখ বাড়াইয়া কহিল, আর তো থাকিতে পারি না বৌমা, সদর দরজাটা একটু বন্ধ করে না দিলে তো যেতেও পারছি নে। কিরণময়ী মুখ তুলিয়া কহিল, যাবি? তবে একটুখানি বসো ঠাকুরপো, আমি সদর দরজাটা বন্ধ করে দিয়ে আসি। দাসীকে বিদায় দিয়া কিরণময়ী স্বস্থানে ফিরে আসিয়া যখন বসিল, উপেন্দ্র গাড় তুলিয়া একবার চাহিতে পর্যন্ত পারিল না। কিরণময়ীর তাহা দৃষ্টি এড়াইল না, কিন্তু সে কোনো কথা না কহিয়া নীরবে কাজ করিয়া যাইতে লাগিল। মিনিট দশেক এইভাবে যখন গেল, তখন কিরণময়ী ধীরে ধীরে কহিল, আচ্ছা ঠাকুরপো, আড়াল থেকে কেউ যদি আমাদের এইরকম চুপচাপ বসে থাকতে দেখে কি মনে করে বলো দেখে? বলিয়া সে মুখ টিপিয়া হাসিল। এই হাসি উপেন্দ্র চোখে না দেখিলেও অন্তরে অনুভব করিল। কহিল, হয়তো ভালো মনে করে না, তবে কি করব বৌঠান, কোনো কথাই যেন খুঁজে পাচ্ছি না। কিরণময়ী সহাস্যে কহিল, পাচ্ছ না? আচ্ছা, আমি খুঁজে বের করে দিচ্ছি, কিন্তু মাঝখানে একটা খবর দিয়ে রাখি যে
আমার খাবার তৈরি থেকে তোমাকে খাইয়ে বিদায় করা পর্যন্ত আধ ঘন্টার বেশি লাগবে না। এই সময়টুকুর জন্য তুমি একটুখানি প্রসন্ন মুখে কথা কও, অমন মন বাড়ি করে বসে থেকো না। উপেন্দ্র জোর করিয়া হাসিয়া কহিল, বেশ বলুন। কিরণময়ী আবার মুখ টিপিয়া হাসিল, কহিল, তবু ভালো বৌঠানের মান রেখে একটু হেসেছ। তোমাকে দেখে পর্যন্ত একটা কথা আমার প্রায় মনে হয় ঠাকুরপো, কিন্তু শুনে আবার উল্টা বুঝে রাগ করে বসে থাকবে না তো? না, রাগ কিসের? জানো ঠাকুরপো, ভালো ভালো কাব্যে পড়া যায়, তা আমাদের দেশেরই বলো আর বিদেশেরই বলো, প্রথম চোখের দেখাতে একটা প্রগাঢ় ভালোবাসা। আচ্ছা, এ কি সম্ভব বলে মনে করো? উপেন্দ্রের মুখ চক্ষের পলকে আবার রাঙ্গা হইয়া উঠিল, কহিল, ভালো মন্দ কোনো কাব্য সম্বন্ধে আমার বিশেষ কোনো জ্ঞান নেই বউ ঠাকুরুন, এসব আমি জানি না। কিরণময়ী বলিল, সে কি কথা ঠাকুরপো, এত লেখাপড়া শিখেছ, এগুলো পাশ করে কত টাকার জলপানি আদায় করেছ, আর কাব্য সম্বন্ধে কিছুই জানো না? শকুন্তলা, রোমিও জুলিয়েট, এ দুটো কি তোমাকে পড়তে হয়নি? উপেন্দ্র কহিল, কিন্তু পড়ে পাশ করতে তো সম্ভব অসম্ভব স্থির করতে হয়নি, বইয়ে যা লেখা আছে মুখস্থ করে লিখে দিয়ে এসেছিলাম। আপনার মতো কোনো পরীক্ষক কখনো প্রশ্ন করেননি। আমাকে মাফ করতে হবে বৌঠান, এসব আলোচনা আপনার সঙ্গে আমি করতে পারবো না। কিরণময়ী বিষণ্ণ হয়ে একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, তাই জিজ্ঞাসা করেছিলাম, শুনে রাগ করবে না তো? কিন্তু রাগ তো করিনি, না করলেই ভালো, বলিয়া কিরণময়ী জ্বলন্ত উনানের উপর ঘিয়ের কড়া চাপাইয়া দিল। খান ৩-৪ লুচি নীরবে বাজিয়া তুলিয়া কিরণময়ী সহসা বলিল, যে কথা আমি জানতে চেয়েছিলাম সে আলোচনায় তুমি করতে চাইলে না, আমার কপাল। কিন্তু আর একটা কথা জিজ্ঞেস করি ঠাকুরপো, প্রণয়কে লোক অন্ধ বলে কেন? উপেন্দ্র কহিল, বোধ করি চোখ থাকলে যে পথে মানুষ যায় না, পথ মানুষকে নিয়ে যায়। কিরণময়ী উৎসুক হইয়া প্রশ্ন করিল, যায় কি? কথাটা কি সত্যি ভালোবাসা অন্ধ? সত্য বই কি, অনেকের অনেক অভিজ্ঞতাই তো প্রবাদ বচন। কিরণময়ী কহিল, বেশ কথা, তা যদি হয়, কানা খাড়ায় পড়লে লোকে ছুটে এসে তাকে তুলে যায়, তার জন্য দুঃখ করে যার যেমন সাধ্য ভালো করার চেষ্টা করে। কিন্তু ভালোবাসায় অন্ধ হয়ে সে যখন গর্তে পড়ে, তখন কেউ তো তুলে ধরতে আসে না, বরং আরও তার হাত পা ভেঙে দিয়ে সেই গর্তেই মাটি চাপা দিতে চায়। যে সত্য মানুষ নিজেই প্রচার করে, প্রয়োজনের সময় সে সত্যের কোনো মর্যাদাই রাখে না। আমার কথাটা বুঝতে পারছো ঠাকুরপো? উপেন্দ্র গাল নাড়িয়া কহিল, পারছি বই কি। কিরণময়ী কহিল, পারবে বলেই তো তোমাকে জিজ্ঞাসা করছি। কিন্তু তাহলেই দেখো, অপরের বেলায় অনেক জিনিস জেনেও জোর করে বলতে চায়। অন্ধকে চক্ষু স্নানের শাস্তি দিয়ে আপনাকে বাহাদুর মনে করে, পরকে বিচার করবার সময় এই কথাটা তার মনেও পড়ে না যে চোখ হারালে তার নিজেরও খানায় পড়ার সম্ভাবনা ওই লোকটার চেয়ে একটু কম থাকে না। উপেন্দ্র একটুখানি অপ্রসন্ন বিস্ময়ের সহিত কহিল, তা না হতে পারে, কিন্তু আমি ভেবে পাচ্ছি না বৌঠান, এইসব আলোচনা কেন করছেন? সত্যি হোক মিথ্যা হোক, আপনার জীবনের সঙ্গে এই মীমাংসার কোনো সম্বন্ধ নেই। কিরণময়ী উপেন্দ্রের অপ্রসন্নতা লক্ষ্য করিয়াও হাসিল, কহিল, অন্ধ আলোচনা করে খানায় পড়ে না ঠাকুরপো, খানায় পড়ে তারপর আলোচনা করে। আমি যে পড়িনি কিংবা পড়বার জন্য সেদিকে এগিয়ে যাচ্ছি না, সেই বা কী করে জানলে? উপেন্দ্র কহিল, কিন্তু আপনি তো অন্ধ নন, আমি যে আপনার বড় বড় দুটো চোখ দেখতে পেয়েছি বৌঠান। কিরণময়ী বলিল, ওইখানেই তো মুশকিল ঠাকুরপো, দুই রকমের অন্ধ আছে। যারা চোখ বুঝে চলে তাদের সম্বন্ধে তো ভাবতে হয় না, তাদের চেনা যায়, কিন্তু যারা দু চোখে চেয়ে চলে, দেখতে পায় না, তাদের নিয়ে যত গোল, তারা নিজেরাও ঠকে পরকেও ঠকাতে ছাড়ে না। উপেন্দ্র কুণ্ঠিত হইয়া বসিয়া রহিল। তাহার কাছে উত্তর না পাইয়া কিরণময়ী সহসা অত্যন্ত উৎসুক হইয়া যেন প্রশ্ন করিল, আচ্ছা, আমার যে বড় বড় দুটো চোখ দেখেছিলে বললে ঠাকুরপো, সে কবে? জিজ্ঞাসা করতে পারি? উপেন্দ্র বলিল, সে আপনার স্বামীর মৃত্যুর পরে। সেদিন আপনাকে যে দেখেছে তার কোনো দিন আপনাকে ভুল হবে না। কেন যে আপনি নিজেকে অন্ধ বলে ভয় করছেন সে আপনি জানেন, কিন্তু আমি জানি এ সত্য কথা নয়। সেদিন আপনার দুটি চোখে যে জ্যোতি আমি দেখতে পেয়েছিলাম, তাতে নিশ্চয় জানি যত অন্ধকারেই আপনার চারিপাশে গণে আসুক, আপনাকে ভুলাতে পারবে না। আপনি ঠিক পথটি দেখে চিরজীবন চলে যেতে পারবেন। কিরণময়ী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, কথাটা এতক্ষণে বোধ হয় বুঝেছি ঠাকুরপো। সেদিন যেমন করে আমি চৈতন্য হারিয়ে তার পায়ের তলায় পড়ে গিয়েছিলাম, তাই দেখে বোধ করি তোমার এই ধারণা জন্মেছে। উপেন্দ্র মাথা নাড়িয়া বলিল, হতেও পারে, কিন্তু সে দেখা কি ভুল করবার বৌঠান? শুনিয়া কিরণময়ী একটুখানি হাসিল, তারপরে অসংকোচে একান্ত সহজ কণ্ঠে কহিল, ভুল বলেই তো মনে হয়, আমি তো আমার স্বামীকে ভালোবাসতুম না। উপেন্দ্র অবাক হইয়া চাহিয়া রহিল। কিরণময়ী বলিতে লাগিল, সত্যই তাকে কোনোদিন ভালোবাসিনি, আর শুধু আমিই নয়, তিনিও আমাকে বাসেননি। তবে কি সেদিনের সেটা আমার ছলনা? তাও নয় ঠাকুরপো, সেও সত্যি। সত্যি সেদিন আমি জ্ঞান হারিয়েছিলাম। বলিয়া উপেন্দ্রের স্তম্ভিত মুখে চাহিয়া সে একটুখানি থমকিয়া গেল, কিন্তু পরক্ষণেই তাহা জোর করিয়া কাটাইয়া বলিল, না, ভয় পেলে চলবে না।
তোমার কাছে আমার সব কথা আজ বলতেই হবে। উপেন্দ্র কষ্টে মুখ তুলিয়া কহিল, চলবে না কেন? আমি শুনতে চাই না, তবু আমাকে শুনতেই হবে কেন? কিরণময়ী বলিল, তার কারণ তুমি আমার গুরু। তোমার কাছে সমস্ত স্বীকার না করে আমি কোনো মতেই শান্তি পাব না। উপেন্দ্র স্থির হইয়া চাহিয়া রহিল। কিরণময়ী দৃঢ় অথচ মৃদু স্বরে বলিতে লাগিল, আমার মধ্যে যে গভীর অন্তর্দৃষ্টি দেখেছিলে ঠাকুরপো, সে চোখের ভুল নয়, সত্যি। কিন্তু সে বড় ক্ষণিকের। স্বামীকে আমি কোনোদিন ভালোবাসিনি, কিন্তু কায়মনে ভালোবাসতে চেষ্টা করতে শুরু করেছিলাম। তিনি বাঁচলেন না, আমারও সেই চেষ্টা স্থায়ী হলো না। বইয়ে এইসব কথা পড়ে কখনো বা ভাবতুম মিছে কথা, কখনো বা ভাবতুম কবির কল্পনা, কখনো বা মনে করতুম হয়তো আমার মধ্যে ভালোবাসার শক্তি নেই বলেই এরকম মনে হয়। এই শক্তি আমার আছে কিনা আজও জানি না ঠাকুরপো, কিন্তু ভালোবাসার স্বাদ যে আমার কত বেশি সে কথা প্রথম টের পাই তোমাকেই দেখে। তাই তুমিই গুরু। একটুখানি থামিয়া কতকটা যেন আত্মগতভাবেই কহিল, দুদিন পরে তোমরা চলে যাবে। আবার যখন দেখা হবে তখন নিজের কথা বলবার মতো মনের অবস্থা থাকবে না। হয়তো এই বলার জন্য তখন লজ্জায় মরে যাব। না ঠাকুরপো, সে হবে না। আজই তোমাকে আমার সমস্ত কথা শুনিয়ে দিয়ে তবে আমি নিরস্ত হব। উপেন্দ্র কাতর হইয়া বলিল, বৌঠান, আজ নানা কারণে আপনার মন অত্যন্ত উত্তেজিত হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। এই অবস্থায় কি বলা উচিত কি উচিত নয় ভাবতে না পেরে, না বৌঠান, আমি অনুরোধ করছি আর একদিন এসে আপনার সমস্ত কথা শুনে যাব, কিন্তু আজ নয়। কিরণময়ী কহিল, ঠিক এই জন্যই তো আজই সমস্ত কথা শোনাতে চাই ঠাকুরপো। পাছে সেদিন লজ্জা এসে বাধা দেয়, সাংসারিক ভালোমন্দর বিচার বুদ্ধি মুখ চেপে ধরে। আজ আমার রেখে ডেকে বুঝে সমঝে সাজিয়ে বাঁচিয়ে বলবার সাধ্য নেই। আজই তো বলবার দিন। এরপরে তুমি ইহজন্মে আর আমার মুখ দেখবে না। তবু প্রার্থনা করি আরও কিছুক্ষণ এই দুর্বুদ্ধি, এই উন্মাদ মন আমার থাক ঠাকুরপো। আমি তোমার কাছে সমস্ত যেন খুলে বলতে পারি। তাহার মুখের প্রতি চাহিয়া উপেন্দ্র অজানা বয়ে ত্রস্ত হইয়া উঠিল। শেষবারের মতো বাধা দিয়া বলিল, বৌঠান, মানুষ মাত্রই গোপনীয় কথা থাকে, সে তো কারো কাছে খুলে দেবার আবশ্যকতা নেই, বরঞ্চ প্রকাশ করাতেই বেশি অমঙ্গল। শুধু তোমার আমার নয়, আরও 10 জনের। কিরণময়ী কোনো কথার উত্তর করিল না। লুচিগুলি বাজা শেষ হইয়াছিল। একটি থালায় পরিপাটি করিয়া সাজাইয়া উপেন্দ্রের সম্মুখে রাখিয়া দিয়া কহিল, তুমি খাও, আমি বলাটা শেষ করে ফেলি। না বললেই নয় বৌঠান। কিরণময়ী কহিল, আমি হাত জোর করে মিনতি জানাচ্ছি ঠাকুরপো, আমাকে আর বাধা দিও না। সমস্ত শুনে তোমার ইচ্ছা হয় আমার শাশুড়ির সঙ্গে আমারও ভার নিও, না ইচ্ছে হয় আমার নিজের পথ আমি নিজে খুঁজে নেব। আমি অনেককে ঠকিয়েছি ঠাকুরপো, কিন্তু তোমাকে ঠকাতে পারবো না। তবে বলুন। বলিয়া উপেন্দ্র একখণ্ড লুচি ছিঁড়িয়া মুখে পুরিয়া দিল। কিরণময়ী কহিল, তোমাকে বলেছি তো ঠাকুরপো, স্বামীকে আমি ভালোবাসিনি, ভালোবাসা পাইনি। সেজন্য আমাদের কোনো খ্যাত ছিল না। বাড়ির মধ্যে স্বামী আর শাশুড়ি। একজন দার্শনিক, তিনি আমাকে প্রাণপণে পড়িয়ে খুশি, আর একজন ঘোর স্বার্থপর, তিনি প্রাণপণে আমাকে খাটিয়ে নিয়ে খুশি ছিলেন। এমনি করেই দিন কাটছিল এবং কেটে যেত বোধ করি। কিন্তু হঠাৎ এক সময় সব উল্টে পাল্টে গেল। স্বামী অসুখে পড়লেন। তার কাছে আমি বই পড়েছি অনেক, নাটক নভেলও কম পড়িনি, কিন্তু দুজনে পড়ে পড়ে শুধু হাসতাম। ভালোবাসার নামগন্ধ আমাদের বাড়িতে ছিল না। তাই একজন লোক যেমন থাকে জন্মবোধির জন্মন্ধ, আমার স্বামীও ছিলেন তেমনি জন্ম নিরস। কিন্তু আমার মধ্যে যে কত রস ছিল তা তখনও জানতে পারিনি বটে। কিন্তু এটা একদিন টের পেয়ে গেলাম যে ভালোবাসা এবং তা ফিরিয়ে পাবার তৃষাটা আমারও কোনো মেয়ের চেয়ে কম না। না, এর মধ্যে যে ওগুলো অমন করে ঠেলে রাখলে চলবে না। উপেন্দ্র বিরস মুখে কহিল, কেমন যেন খেতে ভালো লাগছে না বৌঠান। কিরণময়ী ক্ষণকাল মৌন থাকিয়া কি যেন চিন্তা করিয়া কহিল, আমি জানি ঠাকুরপো, আর একটু পরেই লুচি তরকারির স্বাদ তোমার জিভের উপর বিষিয়ে উঠবে, কিন্তু এখনও তো তার দেরি ছিল, আর একখানা খেতে পারতে। উপেন্দ্র আরও মলিন হইয়া গেল। কিরণময়ী তাহার প্রতি চাহিয়াই কহিতে লাগিল, যদি বলি তোমার এই না খাওয়ার দুঃখটা আমার নিজের ডান হাতটা নষ্ট হওয়ার চেয়েও আমার কাছে বেশি, সে তুমি বিশ্বাস করতে পারবে না। কিন্তু করো আর না করো, আমি তা জানি, এ সত্যি। তবু থামবার জো নেই ঠাকুরপো, আমাকে বলতেই হবে। বেশ বলুন। বলি, আমার স্বামীর পীড়ায় শুধু আমার গহনাগুলো ছাড়া সঞ্চিত যা কিছু ছিল, যখন একে একে সব গেল, তখন এলেন একজন টাটকা পাশ করা ডাক্তার। আচ্ছা ঠাকুরপো, অনঙ্গ ডাক্তারকে তোমরা দেখেছিলে না? উপেন্দ্র কহিল, হ্যাঁ। কিরণময়ী বিষের মতো একটুখানি হাসিয়া কহিল, তিনি। হায়রে পুরা কপাল, এই ঘরে স্বামী মর্মর, ওই ঘরে গেলুম তাকে নিয়ে ভালোবাসার স্বাদ মেটাতে। উপেন্দ্র গার হ্যাট করিয়া নিঃশব্দে বসিয়া রহিল। কিরণময়ী কথা কহিতে গেল, কিন্তু কে যেন গলাটা তাহার চাপিয়া ধরিয়া কণ্ঠরোধ করিল। খানিকক্ষণ প্রবল চেষ্টার পর শুষ্ক স্বরে বলিয়া উঠিল, শুনেই তোমার গার হ্যাট হয়ে গেল ঠাকুরপো? তবু তো সেই অনঙ্গ ডাক্তারকে তুমি চেনো না, চিনলে বুঝতে পারতে
কত বৎসরের দুর্দান্ত অনাবৃষ্টির জ্বালা আমার এই বুকের মাঝখানে জমাট বেঁধেছিল বলেই অসম্ভবকে সম্ভব করতে পেরেছিলাম। জানো ঠাকুরপো, যে তৃষায় মানুষ নর্দমার গাঢ় কালো জল অঞ্জলি ভরে মুখে তুলে দেয়, আমারও ছিল সেই পিপাসা। কিন্তু সে খবর পেলাম সেই জল গলায় ঢেলে দিয়ে। তারপরে উফ, সে কি গা বমি বমির দিনগুলি কেটেছে। বলিতে বলিতেই তাহার আপাদমস্তক বারংবার শিহরিয়া উঠিল। ক্ষণকাল স্থির থাকিয়া আপনাকে সামলাইয়া লইয়া কিরণময়ী পুনরায় কহিল, কিন্তু বমি করতেও পারলাম না ঠাকুরপো। শাশুড়ি আমার মুখ চেপে ধরলেন। অনঙ্গ তখন সংসারের অর্ধেক ভার নিয়েছিল। উপেন্দ্র সেই একভাবে পাথরে গড়া মূর্তির মতো বসিয়া রহিল। তাহার নির্বাক নত মুখের দিকে একবার কটাক্ষ দৃষ্টিপাত করিয়া কিরণময়ী বলিল, তারপরে আসক্তি ঘৃণার, তৃষ্ণা বিতৃষ্ণার অবিশ্রাম সংঘর্ষে যে গরল অহরহ উঠতে লাগলো ঠাকুরপো, দেব দানবের নিষ্ঠুর আকর্ষণীয় মন্দার পীড়িত বাসুকিও বুৎকিরি ততখানি বিষ তার অত বড় মুখ দিয়ে ছাড়তে পারেনি। আমার মনে হয় এই বাড়ির প্রত্যেক ইট, কাঠ, দরজা, জানালা, কড়ি বর্গা পর্যন্ত বিষের নীল হয়ে গেছে। একটুখানি থামিয়া কহিল, কতদিনে কেমন করে যে এর শেষ হতো আমি জানি না। কত ভেবেছি, কিন্তু কোনো দিকে কোনো কুলকিনারায় চোখে দেখিনি। কিন্তু কি অমৃত হাতে করেই তুমি উদয় হলে ঠাকুরপো। কোথায় বা গেল বিষের জ্বালা, আর কোথায় বা রইল বিদ্বেষ বিতৃষ্ণা। চোখের পলকে এসব এমনি তুচ্ছ হয়ে গেল। অনঙ্গকে বিদায় দিতে আমার একটা মিনিটও সময় লাগলো না। তুমি যেন এসে আমার কানে কানে উপায় বলে দিয়ে গেলে। জানো তো ঠাকুরপো, মেয়ে মানুষ গহনা কত ভালোবাসে। আমার গহনাগুলো ছিল যেন আমার বুকের পাঁজর। ওই যেখানে মাথা হ্যাট করে তুমি এখন বসে আছো, ঠিক ওখানে সেই পাঁজরগুলি খসিয়ে তার পায়ে ঢেলে দিলাম। আমার প্রতি আসক্তি তার যত বড়ই হোক, এতগুলি গহনা হাতে পেলে সে যে আর কখনো মুখ দেখাবে না, জন্মের মতো রেহাই দিয়ে সে চলে যাবে, এই মন্ত্রটা তুমি যেন আমাকে শিখিয়ে দিলে। উফ, কত ভয়, কত ভাবনাই ছিল আমার। পাছে এই দুর্দিনের চাপে একদিন এই গহনাগুলি আমার নষ্ট হয়ে যায়। তাই তো গেল, কই ধরে তো রাখতে পারলাম না। কিন্তু সে কি তৃপ্তি, সে কি আশ্চর্য আনন্দ ঠাকুরপো। এমনি এক অন্ধকার সন্ধ্যায় যখন সেইগুলোর লোভে সে তার বিভৎস পুচ্ছপাশ আমার সর্বাঙ্গ থেকে খুলে নিয়ে চুরের মতো নিঃশব্দে সরে গেল, মনে হলো বাঁচলুম। উপেন্দ্রের মনে পড়িল তাহার এবং সতীশের মাঝখান দিয়া একদিন সকালে চুরের মতো অনঙ্গ ডাক্তার সরিয়া গিয়েছিল, কিন্তু কোনো কথা না কহিয়া চুপ করিয়া রহিল। কিরণময়ী কহিতে লাগিলেন, তোমার মনে পড়ে ঠাকুরপো আমার সে রাতের উগ্রমূর্তি? সেদিন কত কাণ্ডই করেছিলাম। আড়ি পেতে তোমাদের কথাবার্তা শোনা, নিচে গিয়ে তোমাদের চোখ রাঙিয়ে কত ভয় দেখান, তারপরে তোমরা চলে গেলে। নিজের বিষের সে কি জ্বালা, কিন্তু তার বদলে যে দুটি জিনিস পেলুম ঠাকুরপো, সে আমার স্বর্গ, সে আমার অমৃত। আমি যা পেলুম তার তুলনা নেই। আমার ভাই ছিল না, সতীশকে পেলুম, আমার মায়ের পেটের ভাই, আর পেলুম তোমাকে। ছি, অমন মলিন হয় না ঠাকুরপো, পুরুষ মানুষের কি এত লজ্জা সাজে? উপেন্দ্র জোর করিয়া মাথা সোজা করিয়া দৃঢ় স্বরে কহিল, যা লজ্জার বস্তু, মেয়ে পুরুষের উভয়ের সমান বৌঠান। আমি এসব কথা শুনতে চাই না। হয় আপনি চুপ করুন, না হয় আমি এই মুহূর্তে উঠে যাব। কিরণময়ী কহিল, জোর করে নাকি? উপেন্দ্র কহিল, হ্যাঁ। কিরণময়ী কহিল, তাহলে আমি জোর করে ধরে রাখার চেষ্টা করব, কিন্তু বলে রাখছি ঠাকুরপো, এই জোরের পরীক্ষায় আমার লাভ ছাড়া লোকসান নেই। এই উত্তরের পর উপেন্দ্র গার হ্যাট করিয়া বসিয়া রহিল। কিরণময়ী পুনরায় হাসিয়া কহিল, ভয় নেই গো, ভয় নেই। তোমার অনিচ্ছায় গায়ে পড়ে তোমার গায়ে হাত দেব না, এত উন্মাদ এখনো হয়নি। ইচ্ছা হয় উঠে যাও, আমি বাধা দেব না। উপেন্দ্র অদমুখে স্তব্ধ হইয়া বসিয়া রহিল। মেঘে ডাকা চাঁদ চোখে দেখা না গেলেও চারদিকে জাপসা জ্যোৎস্নার ইঙ্গিতে আসল বস্তুটা যেমন জানা যায়, এই দুটি নরনারীর গোপন সম্বন্ধটাও এতক্ষণ পর্যন্ত ততটুকুই মাত্র আড়ালো ছিল। কিন্তু হাওয়া উঠেছে, মেঘ দ্রুত সরিয়া যাইতেছে। অন্তরের মধ্যে উপেন্দ্র তাহার নিশ্চিত অনুভব করিয়াই এমন করিয়া পালাইবার চেষ্টা করিতেছিল, কিন্তু সমস্ত বিফল হইয়া গেল। সহসা একটা দমকা বাতাসে সমস্ত আবরণ ছিঁড়িয়া দিয়া যত দূর দেখা যায়, সম্মুখের আকাশ অনাবৃত হইয়া উঠিল। কিরণময়ী ধীরে ধীরে কহিল, যাক, তোমাকে যে ভালোবাসি তা জানিয়ে দিয়ে আমি বাঁচলাম। এখন তোমার যা খুশি করো, আমার কিছুই বলবার নেই। কিন্তু মনে করো না ঠাকুরপো, আমি অন্ধ আশায় ভুলে এই কথা জানালাম। আমি তোমাকে চিনি, আমি জানি এ নিষ্ফল, একেবারে নিষ্ফল। রক্ষক হয়ে এসে তুমি যে বক্ষক হতে পারবে না, কোনো মতেই না, এ আমি জানি। এতক্ষণে উপেন্দ্র কথা কহিল। মৃদকণ্ঠে প্রশ্ন করিল, এই শ্রদ্ধা যদি আমার উপর আছে তবে জানালেন কেন? কিরণময়ী কহিল, তার দুটো কারণ আছে। প্রথম কারণ, না জানালে আমি পাগল হয়ে যেতাম। দ্বিতীয় কারণ, তোমাকে সব কথা না বলে তোমার আশ্রয় নেওয়া আমার অসম্ভব। তাহলে আমার কেবল মনে হতো সুরবালায় আমাকে যেন খাওয়াচ্ছে পড়াচ্ছে, কিন্তু এখন যদি এর পরেও তুমি আমার ভার নেও, মনে হবে এর শুধু তোমারই খাচ্ছে পড়ছে, আর কারো নয়। আচ্ছা, সুরবালাকে আমার কথা বলবে তো?
উপেন্দ্র কহিল, না। কিরণময়ী প্রশ্ন করিল, না কেন? শুনলে সে কষ্ট পাবে? উপেন্দ্র কহিল, না বৌঠান, সে কষ্ট পাবে না, সে ভারী বোকা। ভদ্রলোকের মেয়ে স্বামী ছাড়া আর কোনো লোককে কোনো অবস্থাতে ভালোবাসতে পারে, এই কথা হাজারবার বললেও তার মাথায় ঢুকবে না, কিন্তু অনুমতি করেন তো উঠি। কথাটা কিরণময়ীকে তীক্ষ্ণ আঘাত করিল, কিন্তু সে সহজ কণ্ঠে কহিল, অনুমতি না করে তো উপায় নেই, করতেই হবে, কিন্তু আর একটু বসো। তোমাকে ভালোবেসেছিলাম সেইটা শুধু বলা হলো, কিন্তু বলতে যে চেয়েছিলাম আজ সে কথাটাও তোমার জানা চাই। কিন্তু তাতে কি আমার গুরুজন জানো ঠাকুরপো? সেই যে নির্বোধের অগ্রগণ্য মেয়েটি ছোট বউ হয়ে তোমাদের বাড়িতে ঢুকছেন, তিনি। উপেন্দ্রের মুখে বিস্ময়ের একটুখানি আভাস দেখিয়া কিরণময়ী কহিল, হ্যাঁ তিনি। তোমরা পশুরাজ বলে তামাশা করো, সেই সুরবালাই আমার গুরু। তুমি যা শেখালে তিনি তাই ভুলিয়ে দিতে চাইলেন, তিনি আমার নমস্য। উপেন্দ্র মৌন হইয়া বসিয়া রহিল। কিরণময়ী কহিতে লাগিল, তোমাকে বারবার বলেছি ঠাকুরপো, আজ যে তোমার পায়ে আমার লজ্জা শর্মের সমস্ত জঞ্জাল জলাঞ্জলি দিলুম, তার সমস্ত ফলাফল জেনে আমি জানি তোমার সুরবালা আছে, আর আছে তোমার নিষ্ঠুর কঠিন পবিত্রতা, যে স্ফটিকের মতো স্বচ্ছ, বজ্রের মতো শক্ত। তার গায়ে দাগ দিতে পারি, সে আমার সাধ্য নয়। কিন্তু জানো তো ঠাকুরপো, মানুষের এমনি পুরা স্বভাব, যা তার সাধ্যতীত তাতেই তার সবচেয়ে লোভ। ভগবানকে পাওয়া যায় না বলেই মানুষ এমন করে সব দিকে তাকে চায়। তাই আমার মনে হয় তুমি আমার এত বড় অপ্রাপ্য বস্তু, না হলে বোধ করি তোমাকে এত ভালো আমি বাসতাম না। কিন্তু যাক সে কথা। ওই যেখানে তুমি খেতে বসেছ ঠাকুরপো, একদিন রাত্রে সতীশ ঠাকুরপো তেমনি করে খেতে বসেছিলেন। কি সে মনে নেই, হঠাৎ তোমার কথা উঠে পড়ল। জানো তো, বাইটি আমার তোমাদের কথায় একেবারে মেতে ওঠেন, তখন তাকে সামলানোই শক্ত। আমার নিজেরও তখন প্রায় সেই দশা। ভালোবাসার মত তখন সবেমাত্র পাত্র ভরে খেয়ে তোমার নেশায় তখন আমার হাত পা অবশ, দুই চক্ষু ঢুলে ঢুলে আসছে। এমনি সময় সতীশ ঠাকুরপো কত নজির, কত দৃষ্টান্ত দিয়ে বললেন, তুমি তোমার সুরবালাকে কত ভালোবাসো। কবে তুমি তার পান বসন্ত হলে আহার নিদ্রা ত্যাগ করেছিলে, তবে সে তোমার একটুখানি মাথা ধরা নিয়ে সারা রাত্রি পাখা হাতে শিউরে বসে কাটিয়েছিল। এমনি কত দিন রাতের কথা, ছোটোখাটো কাহিনী, তার সেসব শোনা কথা, হয়তোবা কোনোটা মিথ্যে, না হয়তো বানানো, কিন্তু তাতে আমার দুজনের কারো কোনো ক্ষতি হলো না। তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেমের গঙ্গা বয়ে যাচ্ছে, আমরা দুটি ভাই বোন দেখতে দেখতে যেন তাতে ডুবে তলিয়ে গেলাম। তারপর অনেক রাত্রিতে সতীশ বাসায় চলে গেলেন, আমি কিন্তু এই রান্নাঘরেই বসে রইলাম। কতক্ষণ জানি না, বেরিয়ে দেখি সম্মুখেই শুকতারা। আমার হঠাৎ মনে হলো সুরবালার মুখখানি যেন এমনি এমনি মধুর, এমনি উজ্জ্বল, ঠিক এমনি দ্বারাই বুঝি তার মুখ থেকে চোখ ফেরানো যায় না। মনে মনে তাকে বললাম, তোমাকে তো দেখিনি, তুমি কেমন, কিন্তু যেমনই হও, আজ থেকে তুমি হলে আমার গুরু। তোমার কাছ থেকে আমি স্বামী প্রেমের পাঠ নিলাম, ভালোবাসার স্বাদ আমি পেয়েছি, এ আমি আর ছাড়তে পারবো না। ভালোবাসা আমার চাই, ভালো আমাকে বাসতেই হবে, তবে অন্যকে ভালোবেসে কেন এর ব্যর্থ করি? আজও তো আমার স্বামী বেঁচে আছেন, এখনও তো বিধবা হয়নি, তবে কেন এই ভুল করি? তোমার মতো আজ থেকে আমি আমার স্বামীকেই ভালোবাসবো, আর কাউকে নয়। বলা মাত্রই আমার মন যেন তার সমস্ত শক্তি এক করে সাই দিয়ে বলল, ভালোবাসা ফিরে পাবার তোমার আশা নেই সত্যি, কিন্তু তবু তোমাকে তাকেই ভালোবাসতে হবে। কিন্তু আমার এমনি পুরো অদৃষ্ট ঠাকুরপো, তিনি বাঁচলেন না। আমার বড় স্বাদের সাধনা অঙ্কুরেই শুকিয়ে গেল। তাই তার মৃত্যুর দিনে আমার যে চেহারা তোমরা দেখতে পেয়েছিলে, তার মধ্যে এক বিন্দু ছলনা ছিল না। বলিতে বলিতে তাহার কণ্ঠস্বর যে করুণ এবং আর্দ্র হইয়া উঠিতেছিল, উপেন্দ্র তাহা লক্ষ্য করিল, কিন্তু কথা কহিল না। কিরণময়ী নিজেও কিছুক্ষণ মৌন থাকিয়া বলিল, ঠাকুরপো, যারা মূর্খ, যারা গোড়া, তারা বুঝবে না বটে, কিন্তু তুমি তো জানো সংসারের সমস্ত জিনিসের প্রাকৃতিক নিয়ম আছে। সেই নিয়ম অগ্রাহ্য করে স্বামী স্ত্রী কেউ কখনো তাদের সেই চিরমধুর সম্বন্ধে পৌঁছতে পারে না। বিয়ের মন্ত্র কর্তব্য বুদ্ধি দিতে পারে, ভক্তি দিতে পারে, সহমরণে প্রবৃত্তিও দিতে পারে, কিন্তু মাধুর্য দেওয়ার শক্তি তো তার নেই। সে শক্তি আছে শুধু ওই প্রকৃতির হাতে। তার দেওয়া নিয়ম পালনের মধ্যে যখন সময় ছিল, সামর্থ্য ছিল, তখন দুজনেই দুপায়ে সে নিয়ম মারিয়ে গেছে, তার কোনো সম্মান রাখেনি। আজ অসময়ে স্বামী যখন মৃতকল্প, তখন প্রয়োজন বলে তার কাছে যাব, আমি কোন পথে? কিন্তু তবু আমি হাল ছেড়ে দেইনি ঠাকুরপো। আশা ছিল একটা পথ বুঝি তখনও খোলা ছিল, সে তার সেবা। ভেবেছিলাম আমরণ স্বামী সেবা নিয়েই হয়তো একদিন আমি তাকে পাব, কিন্তু এমনি হতভাগিনী আমি, সেটুকু অবসরও আমার মিলল না। তিনি ইহলোক ত্যাগ করে গেলেন। উপেন্দ্র সবিস্ময়ে মুখ তুলিয়া দেখিল, কিরণময়ীর দুই চক্ষু অশ্রুজলে বাসিতেছে। কহিল, শুনেছি আপনি যেমন তার সেবা করেছেন, তেমন মানুষ পারে না। সেদিকে স্ত্রীর কর্তব্যে আপনার লেশমাত্র ত্রুটি ঘটেনি। কিরণময়ী বলিল, তা হয়তো ঘটেনি, কিন্তু মানুষে না পারলে আমিই বা কী করে পারলাম ঠাকুরপো?
তা তো নয়, তেমন সেবা স্ত্রীলোকেরাই পারে, কিন্তু আমি তো কর্তব্য বলে কিছুই করিনি। আমার অন্য সমস্ত পথ বন্ধ ছিল বলে আমি চেয়েছিলাম আমার সেবার মধ্য দিয়ে তাকে পেতে, তাই সেদিকে সাধ্যমতো কখনো অবহেলা করিনি। ভেবেছিলাম একবার যদি তাকে বুকের মধ্যে পাই, যতদিন বাঁচি যেখানে যেভাবেই থাকি ভদ্রভাবে জীবনটা কাটিয়ে দিতে পারবো। কিন্তু সমস্ত চেষ্টা আমার নিষ্ফল হয়ে গেল। তাকে পেতে শুরু করেছিলাম বটে, কিন্তু পেলুম না। প্রথম থেকে সে যে তুমি আমার বুক জুড়ে রইলে, কোনো মতেই সেখান থেকে তোমাকে আর নড়াতে পারলুম না। আমার স্বামীকেও আমার অন্তরের মধ্যে পেলুম না। উপেন্দ্র উঠিয়া দাঁড়াইয়া কহিল, অনেক রাত্রি হয়েছে বৌঠান, আমি চললাম। কিরণময়ী উঠিয়া দাঁড়াইয়া কহিল, চলো চলো, তোমাকে দূর পর্যন্ত পৌঁছে দিয়ে সদর দরজাটা বন্ধ করে আসি। কাল দেখা হবে? না, কাল আমি বাড়ি যাব। আর কোনোদিন দেখা হবে? হয়তো সম্ভব। নমস্কার বৌঠান। নমস্কার ঠাকুরপো। দেবাকরকে এখানে পাঠাবে কে? পাঠাবো বই কি বৌঠান, তার বাপ মা নেই, আমি তাকে এতদিন দেখে এসেছি। আজ থেকে তাকে মানুষ করবার বার আপনি যখন নিতে চেয়েছেন, সেবার আপনার হাতেই সঁপে দিলুম। কিরণময়ীর চোখে জল আসিয়া পড়িতেছিল। কহিল, এত কথা শোনার পরেও তুমি এত বড় বিশ্বাসের বার আমার উপর কি করে দেবে ঠাকুরপো? তুমি যে দিবাকরকে কত ভালোবাসো সে তো আমি জানি। উপেন্দ্র দরজার বাহিরে আসিয়া পড়িয়া কহিল, সেই জন্যই তো দিলাম বৌঠান। আমি যাকে ভালোবাসি তার অমঙ্গল আপনার দ্বারা কখনো হবে না, এই তো আমার ভরসা। বলিয়া দ্রুতপদে অগ্রসর হইল। কিরণময়ী অন্ধকার গলির মধ্যে মুখ বাড়াইয়া উচ্চ কণ্ঠে জিজ্ঞাসা করিল, আর একটা কথা বলে যাও ঠাকুরপো, সতীশ কি কলকাতায় নেই? উপেন্দ্র দূর হইতে জবাব দিল, না। কিরণময়ী পুনরায় প্রশ্ন করিল, সে যখন আমাকে না জানিয়ে চলে গেছে তখন অনেক দুঃখে গেছে ঠাকুরপো, তাকে কি তুমি এই বাড়িতে ঢুকতে নিষেধ করেছিলে? উপেন্দ্র চুপ করিয়া রহিল। উত্তর না পাইয়া কিরণময়ী কহিল, এমন ইচ্ছে কেন হয়েছিল তাও কি জানতে পারিনে? উপেন্দ্র কহিল, আমার ভুল হয়েও থাকতে পারে। যাই হোক, কোথায় সে আছে খোঁজ করে আপনার কাছে আসতে তাকে চিঠি লিখে দেব, তাকেই জিজ্ঞাসা করবেন। বলিয়া উপেন্দ্র দ্বিতীয় প্রশ্নের অপেক্ষা না করিয়াই দ্রুতবেগে অন্ধকার গলি পার হইয়া গেল। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।